পত্রিকা অফিসে হামলা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। কোন সম্প্রদায়ের নেতা নয়, রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় দাস গ্রেফতার, জানালেন উপদেষ্টা আসিফ। এবং সংবিধান সংস্কারে বিএনপির ৬২ দফা প্রস্তাব, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়াও আছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ডেমরা যাত্রাবাড়ি এলাকায় ৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মিথ্যা তথ্য ছড়িয়ে পতিত স্বৈরাচারের ছাত্র সংগঠন অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ একটু সময় সাপেক্ষ, তবে দ্রুতই পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হবে। বিগত সরকারের সময় দুর্নীতির মাধ্যমে যে টাকা লুট করা হয়েছে তা এখন সামাজিক মাধ্যমে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। এ সময় গণমাধ্যমের সহায়তা প্রত্যাশা করে তিনি বলেন, বিগত সময়ে গণবিরোধী নানা ভূমিকার কারণে গণমাধ্যমের ওপর জনমনে ক্ষোভ তৈরি হয়েছে, তা সত্য। তবে গণমাধ্যমের উচিত জনগণের কাছে এসব বিষয় স্পষ্ট করা। পত্রিকা অফিসে হামলা ভাঙচুর হলে সরকার মেনে নেবে না জানিয়ে এসব ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তথ্য উপদেষ্টা। আপনি যদি ফেসবুক অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন যে গতকালকে যে কলেজে নিহত হয়েছে ছাত্ররা, সেটা কিন্তু হচ্ছে এই যে বিগত সরকারের যারা দলীয় কর্মী তারা কিন্তু ব্যাপকভাবে প্রচার করেছে। ফলত তারা তো যে কোনো ধরনের একটা অস্থিরতা তৈরি করতে চায়, উত্তেজনা তৈরি করতে চায়। সেই ষড়যন্ত্র তো আছে, প্রতিদিনই আছে সরকারের বিরুদ্ধে। এবং বিগত ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডার জন্য। বিগত সময়ে গণমাধ্যমের ভূমিকা নানান প্রশ্নবিদ্ধ হয়েছে নানান গণমাধ্যমে, এবং মানুষের কিন্তু অনেক ক্ষোভ তৈরি হয়েছে নানান কারণে গণমাধ্যম বা বিভিন্ন গণমাধ্যমের উপরে আসলে। তো মানুষের যে ক্ষুব্ধতা, ক্ষোভ তৈরি হয়েছে, এটা কিন্তু সাংবাদিকদের বা ওই গণমাধ্যমের দায়িত্ব এটা স্পষ্ট করা। যদি পত্রিকা অফিস ভাঙচুর বা চাপ প্রয়োগ করা হয়, সেটা তো অবশ্যই আমরা মেনে নিব না এবং আমরা সেক্ষেত্রে সহায়তা করব। তরুণদের বুকে বুলেট নেয়ার বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, চিন্তা চেতনার ক্ষেত্রেও আনতে হবে নতুনত্ব, এমন মন্তব্য করেছেন ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ। সকালে ভূমি ভবনে কর্মকর্তা কর্মচারীদের সম্মেলনে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে প্রশ্ন রাখেন, গত 16 বছর সমস্যা ছিল, কিন্তু তা কোনো সমাধান হয়নি। ভূমি বিরোধের কারণে সমাজে অপরাধমূলক কার্যক্রম হয়ে থাকে, তবে কিভাবে ত্রুটি ছাড়া কাজ করা যায় তা খতিয়ে দেখার কথা বলেন উপদেষ্টা। একই সঙ্গে জনগণের অধিকারকে প্রাধান্য দেওয়ার কথাও বলেন হাসান আরিফ। সরকার যদি 53 বছর ধরে মাস্টার প্ল্যান করত, তাহলে আবাসন নিয়ে আর ঝামেলা হতো না। এটি একটি জাতীয় সমস্যা। অন্তর্বর্তী সরকার থাকতেই সমস্যাগুলো ঠিক করে যাবার আহ্বান জানান তিনি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ রাখা সহ সংবিধান সংস্কার কমিশনের কাছে মোট ৬২টি প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। জুলাই আগস্ট বিপ্লব ও বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে পরবর্তীকালে দেশে কেউ যেন একনায়কতন্ত্র কায়েম করতে না পারে, সে আলোকেই এই প্রস্তাবনা দেয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের নেতৃত্বে 2 সদস্যের একটি প্রতিনিধি দল সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের হাতে লিখিত প্রস্তাবনা হস্তান্তর করেন। সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট। সংবিধান সংস্কারে নিজেদের প্রস্তাবনা জানাতে সকালে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। সাক্ষাতে
উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রীর পদ রাখাসহ সংবিধান সংস্কার কমিশনের কাছে মোট ৬২টি লিখিত প্রস্তাবনা হস্তান্তর করে বিএনপির প্রতিনিধি দল। জুলাই আগস্ট বিপ্লব ও বর্তমান বাস্তবতা বিবেচনায় পরবর্তীকালে কেউ যেন এক নায়কতন্ত্র কায়েম করতে না পারে সেই আলোকেই এই প্রস্তাবনা দেয়া হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। ভবিষ্যতে যাতে পার্লামেন্টারি ফোয়ারের সৃষ্টি না হয়, এখন নায়কতন্ত্রের সৃষ্টি না হয়, সেগুলো মাথায় রেখেই আমরা আমাদের সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছি। যেমন আমরা রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। বিএনপি সংস্কার পর্যালোচনা করে আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। জানান সবার সঙ্গে আলোচনা করেই সংবিধান সংস্কারের বিষয়ে সুপারিশ করা হবে। আমাদের দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে যে সমস্ত প্রস্তাব আমরা পাচ্ছি সেগুলোর মধ্য থেকে যে প্রস্তাবগুলো সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিছু সুপারিশ তৈরি করব। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের একটা ওয়েবসাইটে আমরা মন্তব্য সংগ্রহ করেছি, তাতে প্রায় 50,000-এর বেশি মন্তব্য আমরা গতকাল পর্যন্ত পেয়েছি, মধ্যরাত্র পর্যন্ত, যেটা নির্ধারিত সময় ছিল। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনাগুলো অব্যাহত রেখেছি। সংবিধান সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিশিষ্ট নাগরিক সহ অন্য অংশীজনের সঙ্গেও মতবিনিময় শুরু করেছে সংবিধান সংস্কার কমিশন। অবশ্যই শুরু করব, সেটা হচ্ছে একটা জরিপ। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। ফ্যাসিস্টের দোসররা এখনও রাষ্ট্র কাঠামোর বিভিন্ন সিস্টেমে ঘাপটি মেরে বসে আছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। জুলাই অভ্যুত্থানের পর এই দোসরদের আইনগত প্রক্রিয়ায় অপসারণ করা জরুরি বলেও মনে করেন তিনি। আজ রাজধানীর সেগুনবাগিচার মাতৃভাষা ইনস্টিটিউশনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শহীদ 25 শিক্ষার্থীর পরিবারের হাতে আর্থিক সহায়তা চেক তুলে দেয়া হয়। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমার যে 26 জন বীর শহীদ ভাই রয়েছেন, তাদের এই ছবিগুলো আমাদের সামনে রাখা। এই যে আমার সামনে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটিকে আমাদের ফোনের ওয়ালপেপার করা। তারা তো তাদের জীবন দিয়েছে। বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বৈঠকে আসন্ন নির্বাচন সহ দেশের চলমান রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তারা। রোহিঙ্গা ইস্যু ও ব্যবসায়িক বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতে তুরস্ক আগ্রহী বলেও জানান জামায়াতের এই নেতা। এ সময় তুরস্কের রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে আগ্রহী তারা। আগামী দিনে 2 দেশের সম্পর্ক কিভাবে আরও গভীর করা যায় সেসব বিষয়ে কথা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উপস্থিত ছিলেন। আমরা 2 দেশের ভাতৃপ্রতিম যে সম্পর্ক সে ব্যাপারে কথা বলেছি এবং আপনারা জানেন যে টার্কি মুসলিম দেশের ভিতরে একটা ডেভেলপ কান্ট্রি, ডেভেলপ নেশন। তাদের অনেক কিছু এখানে বিদেশ তারা এক্সপোর্ট করে, বেশ করে মেশিনারিজ এবং নিরাপত্তা সংক্রান্ত যে সমস্ত সরঞ্জাম দরকার, তারা সমস্ত ক্ষেত্রে এখন সারা দুনিয়াতে নেতৃস্থানীয় দেশগুলোর ভিতরে আরেকটি। এবং বাংলাদেশের বিজনেস এখন ওই লেভেলে নয়, কিন্তু ইনক্রিজ করছে গ্র্যাজুয়ালি, এবং ওনারা এই দেশের ইম্পোর্ট এবং এক্সপোর্টের মাধ্যমে বিজনেস ভলিউমটাকে একটা অনেক উচ্চ লেভেলে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করছে। এবার জেলা সংবাদ। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, বরং রাষ্ট্রদ্রোহের ঘটনায় গ্রেফতার করা হয়েছে, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুরে রংপুরের পীরগাছায় মতবিনিময় সভা এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।
আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে এখনও একটি মহল সক্রিয়। তারা বিনা সুদে ঋণ দেওয়ার নামে গ্রামের সাধারণ মানুষদের টাকার বিনিময়ে ঢাকায় এনে আন্দোলন করার চেষ্টা করেছিল। এরই মধ্যে এর আহ্বায়ককে গ্রেপ্তার করা হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ২৪-এর আকাঙ্ক্ষাকে যারাই নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে বলেও জানান এই উপদেষ্টা। কোনো সম্প্রদায়কে শুধু সাম্প্রদায়িক পরিচিতির কারণে কোনোভাবেই যেন বঞ্চিত কিংবা কোনো ধরনের নিগ্রহের শিকার না হতে হয় সেটা নিশ্চিত করতে চাই, সেটা নিশ্চিত করার জন্য কাজ করছি। তবে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। শিক্ষার্থীদের আন্দোলনে বর্তমান সরকার কোনোভাবে কঠোর হতে চায় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফসল রক্ষা বাঁধ ও টাঙ্গুয়ার হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাস্তা অবরোধ না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসে ক্ষোভ প্রকাশ করতে পারে কিংবা সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারে। এ সময় তিনি শিক্ষার্থীদের রাস্তায় না নেমে দাবি নিয়ে আলোচনা করার আহ্বান জানান। তারা যদি রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসে তাদের যে ক্ষোভ যেটা আছে বলতে পারে, তারপরে তাদের যে প্রতিনিধি গিয়ে আমাদের সাথে আলাপ করতে পারে এটা সমস্যার সমাধান করতে। তারপরে আবার ধরেন যে বিভিন্ন কলেজের সাথে যে হচ্ছে, এক কলেজ আরেক কলেজে, এখানে ধরেন যে ছাত্র প্রতিনিধিরা আছে, দুই কলেজের প্রতিনিধিরা নিজের আলাপ করে নিতে পারে, দুই কলেজের শিক্ষকরা রয়ে গেছে, তারাও কিন্তু আলাপ করে এই সমস্যাটা সমাধান করতে পারে। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাঁধ ভেঙে যাতে হাওরের ফসল না ডোবে সেজন্য আগে থেকে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হবে। হাওরে যে এত হাউসবোটগুলো চলে, এত আওয়াজ, এত প্লাস্টিক, এত পলিথিন, এগুলোর নিয়ন্ত্রণ কেমন করে করা। আরেকটা হচ্ছে যে হাওরে মাছ, প্রাকৃতিক মাছ আর চাষের জন্য মাছ ছেড়ে দেওয়া লিজের ব্যাপারে, তো এইগুলো নিয়ে আলোচনা করেছি এবং হাওরের একটা মাস্টার প্ল্যান আছে, কিন্তু ওই মাস্টার প্ল্যানের সাথে বাস্তবতার কতটুকুন সম্পর্ক, মাস্টার প্ল্যানে জনমত কতটুকুন প্রতিফলিত হয়েছে, ওইটা আমরা বুঝবো। আমরা একটা মাস্টার প্ল্যান যেটা আছে ওটাকে রিভিশন করে দিয়ে হাওরকে যেন বাঁচানো যায়। পরিদর্শনকালে তাদের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জেলা প্রশাসন ও পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কুমিল্লায় বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সকালে উপজেলার কালিকাপুর রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশের উপপরিদর্শক গোলাম মোস্তফা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রেন দ্রুত গতিতে যাচ্ছিল। এ সময় কালিকাপুর এলাকার গেটম্যানবিহীন রেল ক্রসিং দিয়ে অটোরিকশাটি পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৪ যাত্রী নিহত হন। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও ৩ জন। এদিকে এ ঘটনায় সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসানকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে একটি ট্রেন টাঙ্গাইলের ভুয়াপুর অংশের পূর্ব পাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায়। এছাড়া সিরাজগঞ্জ থেকে আরেকটি ট্রেন টাঙ্গাইলের দিকে ছেড়ে আসে। প্রথমে ১০ কিলোমিটার বেগে চলাচল করলেও পরে ৪০ কিলোমিটার বেগে ট্রেন দুটি চলাচল করে। রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তা মাসুদুর রহমান বলেন, ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের রেল সেতুতে পুরোদমে ট্রেন চলাচল শুরু হবে। এই সেতু দিয়ে আনুষ্ঠানিকভাবে আগামী জানুয়ারিতে ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে এটি চালু হলেও ট্রেনের পূর্ণ গতি পেতে সময় লাগবে আরও ২ মাস। জয়পুরহাটে কামাল হত্যা মামলায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেকে ৫০,০০০ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার পূর্ব দেবীপুর গ্রামের কামালের সঙ্গে সেজাউলের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে আসামিরা তাকে হত্যার পরিকল্পনা করে।
পরিকল্পনা মোতাবেক 2015 সালের 3 অক্টোবর রাতে কামালকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। যাচ্ছে খেলার সংবাদে। বিশ্বকাপের চিন্তা এখন করতে রাজি নন বাংলাদেশের নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সকালে মিরপুর স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। শান সাব্বিরের রিপোর্ট, ছবি তুলেছেন হৃদয় খান। অনুশীলনের শুরুটা হলো ফুটবলে। গা গরমের পর শুরু হলো ফিল্ডিং অনুশীলন, পরে ব্যাটিং ও বোলিং। বাংলাদেশের এই প্রস্তুতির কারণ আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজ। 3 ওয়ানডের সবগুলোই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বুধবার হবে প্রথম ম্যাচ। এই সিরিজ সামনে রেখে বাংলাদেশ দল প্রস্তুতি নিচ্ছে লম্বা সময় ধরেই। সকাল থেকেই মাঠে ঘাম ঝরিয়েছেন জ্যোতি, নাহিদা, ফারজানারা। অনুশীলন শেষ করে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এ সময় আপাতত বিশ্বকাপের চিন্তা বাদ দিয়ে সিরিজ জিতে পয়েন্ট নেওয়ার দিকে মনোযোগ দিতে চান বলে জানান জ্যোতি। মোর ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে এখন আমাদেরকে ফোকাস করা যে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ খেলা, কারণ আমাদের হাতে এইটা সহ আরেকটা 22টা সিরিজ আছে। সো পয়েন্ট গ্র্যাব করা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সো সিরিজ ওয়াইজ যদি চিন্তা করি, সো ডেফিনেটলি আগে আমাদের এই পয়েন্টগুলো নেওয়ার দিকে মনোযোগ থাকবে বেশি। আয়ারল্যান্ডের সঙ্গে জয়ের হার বেশি জানিয়ে নিগার সুলতানা জ্যোতির দাবি, ঘরের মাঠের কন্ডিশনে বাংলাদেশ দলই বেশি শক্তিশালী। লম্বা সময় পরে ওয়ানডে খেলা এবং হোম কন্ডিশন, আমি মনে করি যে আমাদের ওয়ানডে যে প্লেয়ারগুলো বেসিক্যালি যারা রান করে আসে কনসিস্টেন্ট, তারা খুব ভালো করেছে সেই সব ম্যাচগুলোতে। সো আমি কনফিডেন্ট টিম নিয়ে। বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ড সিরিজের 3 ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও খেলবে 3 ম্যাচ। এই 6 ম্যাচেই নির্ধারিত হবে চ্যাম্পিয়নশিপে 13 পয়েন্ট নিয়ে 9 নম্বরে থাকা বাংলাদেশ বিশ্বকাপে সরাসরি খেলবে কিনা। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড ভিনিসিউস জুনিয়র। এ কারণে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের আসন্ন ম্যাচে খেলতে পারবেন না তিনি। আজ বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ জানিয়েছে, মেডিকেল দলের পরীক্ষায় ভেনিসিউসের বাঁ পায়ে হ্যামস্ট্রিং চোট ধরা পড়েছে। তবে সেরে উঠতে কত সময় লাগবে এ সম্পর্কে কিছু জানায়নি ক্লাবটি। এদিকে স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রায় 1 মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ভেনিসিউসকে। এই সংখ্যা যদি সত্য হয়, চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের পাশাপাশি আগামী 10 ডিসেম্বর আটলান্টার বিপক্ষেও মাঠে নামতে পারবেন না ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পত্রিকা অফিসে হামলা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। কোন সম্প্রদায়ের নেতা নয়, রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় দাস গ্রেফতার, জানালেন উপদেষ্টা আসিফ। এবং সংবিধান সংস্কারে বিএনপির ৬২ দফা প্রস্তাব, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়াও আছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুদ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।